আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই কথা বলে তারা এলোপাথারি অফিসের সবকিছু ভাঙতে লাগলো। শাওন সহ অফিসের আরো ছেলেরা সবাই তাদেরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারা কারো কোনো কথাই শুনছে না। রিমি সবাইকে চিৎকার করে বলল, এই সবাই মোবাইল থেকে লাইভে ঢুকো। এক ভণ্ড নেতার মুখোশের আড়ালে তার আসল সত্য উন্মোচন করায় আমাদের অফিসের ওপর যা করা হচ্ছে তা সরাসরি সবাই দেখুক। সবাই সবার ফোন থেকে লাইভে ঢুকলো। পৃথ্বীরাজ হোটেলে ওই নেতার সব অপকর্মের ভিডিও সত্য চ্যানেলে প্রচার করায় ওই নেতা স্পর্শকে মারার জন্য এই সন্ত্রাসীদের পাঠিয়েছে। সন্ত্রাসীরা স্পর্শকে দেখতে না পেয়ে অফিসের সবকিছু ভাঙচুর করছে। সন্ত্রাসীদের থামাতে গিয়ে হঠাৎ করে একজনের লাঠির আঘাত শাওনের কপালে পড়ল। কথা শাওনকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে শাওনকে ধরে এক কোনায় নিয়ে এলো। শাওনের কপাল থেকে রক্ত পড়ছে। কথা তার ওড়নার এক কোনা ছিঁড়ে শাওনের কপালে বেঁধে দিল। শাওন কথার হাত ধরে স্পর্শের রুমে নিয়ে গেল। স্পর্শের টেবিলের ড্রয়ার থেকে স্পর্শের গাড়ির চাবিটা কথার হাতে দিয়ে বলল, তুমি গাড়ি ড্রাইভ করতে পারো তো? কথা বলল, হ্যাঁ। শাওন পাশের রুমটা দেখিয়ে বলল, ও রুমে স্পর্শ আছে, ও পুরো ড্রাঙ্ক হয়ে আছে। তুমি রুমের পেছনের দরজা খুলে পেছনের সিঁড়ি দিয়ে ওকে নিচে নিয়ে চলে যাবে, তারপর ওকে গাড়িতে বসিয়ে ওকে বাড়িতে দিয়ে আসবে। পারবে না? কথা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ পারবো। শাওন কথাকে বলল, তাড়াতাড়ি যাও, ওকে এই ব্যাপারে কোনো কিছু বলবে না, আর কোনোভাবেই এখানে আসতে দিবে না। কথা সঙ্গে সঙ্গে পাশের রেস্টরুমে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিল। এই ঘর থেকে বাইরের ভাঙচুরের শব্দ কিছুই শোনা যাচ্ছে না। কথা তাকিয়ে দেখে স্পর্শ বিয়ারের বোতল টেনে খাচ্ছে। কথাকে দেখে স্পর্শ বোতল টেবিলে রাখলো। মাতলামো কণ্ঠে বলল, কেক এনেছো? কেক কাটবো? কাটবো না কেক, নিয়ে যাও সবকিছু। আমার দরকার নেই জন্মদিনের, কোনো দরকার নেই। এই কথা বললে স্পর্শ সোফায় শুয়ে পড়ল। কথা স্পর্শকে ধরে তুলতে গেলে স্পর্শ কথার হাত ছাড়া দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, বললাম না আমি কেক কাটবো না। স্পর্শের চিৎকার বাইরে সন্ত্রাসীরা না জানি শুনতে পেয়ে যায়, সেই ভয়ে কথা তার হাত দিয়ে স্পর্শের মুখ চেপে ধরল। কথা স্পর্শের উপর ঝুঁকে তার মুখ চেপে ধরেছে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। স্পর্শের মুখে বিয়ারের গন্ধে কথার মাথা ঝিম করে উঠল। কথা স্পর্শকে বলল, ইস, একেবারে চুপ করে থাকবেন। স্পর্শ তার মুখ থেকে কথার হাত সরিয়ে নিজের আঙ্গুল তার ঠোঁটে চেপে ধরে বলল, ইস, কেন? কথা স্পর্শের কথার উত্তর না দিয়ে তাকে টেনে তুলল। এত লম্বা একটা মানুষের পেশিবহুল শরীরকে টেনে তুলতে তার অবস্থা নাজেহাল হয়ে গেল। পেছনের দরজা খুলে স্পর্শকে ধরে কোনো রকমে এলোমেলো পা ফেলে সিঁড়ি বেয়ে একেবারে নিচে নামতেই কথা খুশি হয়ে গেল, কারণ পিছনের সিঁড়ি দিয়ে একেবারে গাড়ি পার্কিংয়ের জায়গায় চলে এসেছে। স্পর্শ মাতাল হয়ে মাথা ছেড়ে দিয়েছে। কথা স্পর্শকে জিজ্ঞেস করল, আপনার গাড়ি কোনটা? কিন্তু স্পর্শ কোনো জবাব দিল না। সে গাড়ির চাবি রিমোটে টিপ দিতে স্পর্শের গাড়ি সিগন্যাল দিল। কথা স্পর্শের গাড়ির সামনে গিয়ে গাড়ির দরজা খুলে স্পর্শকে পেছনের সিটে বসিয়ে দিতেই স্পর্শ শুয়ে পড়ল। সে মাতলামো কণ্ঠে আবল তাবল কী সব বলে যাচ্ছে। কথা স্পর্শের কথায় কান দিল না। কথা সামনের দরজা খুলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। কথা গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ করে স্পর্শ কথার পেছন থেকে কর্কশ গলায় চিৎকার করে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে কিডন্যাপ করছো? হঠাৎ করে স্পর্শের কর্কশ গলা শুনে কথা ভয় পেয়ে কেঁপে উঠল। কথা তো মনে করেছে স্পর্শ ঘুমিয়ে পড়েছে। স্পর্শ আবারও বলল, আমি তোমাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেছিলাম বলে তুমি আমাকে কিডন্যাপ করছো? আজ তো আমার জন্মদিন, তুমি আজকের দিনে আমাকে কিডন্যাপ করবে? তুমি তো আমাকে জন্মদিনে উইশও করলে না, কেউ আমাকে আজ বলেনি হ্যাপি বার্থডে আহরার শাহরিয়ার স্পর্শ। ঠিক আছে, তাহলে আমি নিজেই নিজেকে বলবো হ্যাপি বার্থডে স্পর্শ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে স্পর্শ। স্পর্শ কথা বলছে তো বলছেই। কথার মাথা ধরে গেছে এই লোকটার বিয়ারের গন্ধে আর এই আবল তাবল বকবকানিতে। কথা বিড়বিড় করে স্পর্শকে 101টা গালি দিতে লাগলো। স্পর্শের বাড়ির সামনে তার গাড়ি আসতে দারোয়ান গেট খুলে দিল। কথা গাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। কথা স্পর্শকে গাড়ি থেকে নামিয়ে নিল। স্পর্শের এক হাত তার কাঁধে রেখে কথা শক্ত হাতে স্পর্শকে ধরে বাড়ির ভেতরের দিকে চলে গেল। স্পর্শ মাথা তুলে বলল, আরে এটা তো আমার বাড়ি, তুমি তো আমাকে কিডন্যাপ করেছিলে তাই না? তাহলে আমাকে বাড়িতে নিয়ে এলে কেন? কথা বিড়বিড় করতে করতে বলল, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই,
এই হ্যাং হওয়া কম্পিউটারকে কিডন্যাপ করব। ওনার এক বোতল বিয়ার কিনে দিয়েই আমি ফুরুত হয়ে যাব। কথা স্পর্শকে ধরে বাড়ির সদর দরজায় আনতে রমেশ দৌড়ে এসে স্পর্শকে ধরল। কথা স্পর্শকে ছেড়ে দিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছে। আহনাফ শাহরিয়ার লাইভে তার অফিসের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছে। সুরভি ছেলেকে নিয়ে চিন্তিত ছিল। সে ড্রয়িং রুমে বসে স্পর্শের জন্য অপেক্ষা করছে। স্পর্শকে দেখে সুরভি ছেলের দিকে এগিয়ে আসতে স্পর্শ হাত দেখিয়ে তাকে থামিয়ে দিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল। ডোন্ট টাচ মি। সুরভির সঙ্গে সঙ্গে থেমে গেল। কথাও সদর দরজা থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতে স্পর্শের চিৎকার শুনে থেমে গেল। স্পর্শ রমিজের কাঁধ থেকে হাত সরিয়ে মায়ের সামনে এলোমেলো পা ফেলে এগিয়ে গেল। স্পর্শ সুরভির হাতের দিকে আঙুল তাক করে বলল, আপনার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবেন না, আমার শরীরে নোংরা লেগে যাবে। সুরভি ছেলের এই কথা শুনে তার চোখ দিয়ে পানি পড়ছে। স্পর্শ দাঁড়িয়ে থাকতে পারছে না। সে পুরো মাতাল হয়ে আছে। স্পর্শ এলোমেলো পা ফেলে মাকে আবারও বলল, মায়ের স্পর্শে নাকি সন্তানের মঙ্গল হয়, কিন্তু আপনার স্পর্শে আমার অমঙ্গল ছাড়া কিছুই হবে না, কারণ আপনার এই হাত পাপী, নোংরা। ছেলের এরকম কথা শুনে সুরভি দুই হাত দিয়ে তার দোকান চেপে ধরেছে। স্পর্শ হেসে বলল, আমার কথা শুনে খারাপ লাগছে? আমি কি খুব বাজে কথা বলছি? সত্যি কি তাই? নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন তো, আমি কি সত্যি ভুল বলছি? সেই 7 বছরের ছোট্ট বাচ্চা ছিলাম আমি, তখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন আপনার ওই প্রেমিকের কাছে। আজ আমি 26 বছরের যুবক। মাঝখানের এই 20টা বছর আপনি কোথায় ছিলেন? আমার কথা মনে পড়েনি একবারও? কোথায় এখন আপনার সেই প্রেমিক? কোথায় তার ভালোবাসা? এই ভালোবাসার জন্য মা হয়ে সন্তানের ভালোবাসা ভুলে গিয়েছিলেন, স্ত্রী হয়ে স্বামীর পবিত্র ভালোবাসা ফেলে চলে গিয়েছিলেন ওই প্রেমিকের সাথে পরকীয়া করতে। সুরভি ছেলের মুখে এই সব আর শুনতে পারছে না। সে কাঁদতে কাঁদতে বলল, চুপ কর বাবা, চুপ কর, তুই আমার কথাটা একবার শোন। স্পর্শ কঠিন গলায় বলল, আপনি কি বলবেন আমার সব জানা আছে। আপনি বলবেন আপনি পবিত্র একজন মা, আপনি আমাদের ছেড়ে যেতে চাননি, পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে, আরো অনেক হাবিজাবি কথা বলবেন। আপনি মনে করেছেন আপনার চোখের পানি দেখে আমি সবকিছু মেনে নেব? হ্যাঁ, ধরুন আমি আপনার কথা মেনে নিলাম, তাহলে আপনি আমার 20টা বছর ফিরিয়ে দিন। ফিরিয়ে দিন আমার আর আমার বাবার চোখের পানি। ফিরিয়ে দিন ওই মানুষগুলোর তীক্ষ্ণ ধারালো কথাগুলো, যারা প্রতিনিয়ত বলতো তোর মা তার প্রেমিকের হাত ধরে তোমাকে আর তোমার বাবাকে ফেলে চলে গেছে। তাদের সেই ধারালো কথাগুলো বুকে গিয়ে বিত্ত আমাদের। আমার বাবা কাউকে মুখ দেখাতে পারতো না, কিন্তু আমার বাবার মুখে কোনো কালি ছিল না, সেই কালি তো ছিল আপনার মুখে। তাহলে কেন আমার বাবা মানুষকে মুখ দেখাতে পারতো না? এখন সেই কালো মুখ নিয়ে কি করে ফিরে এসেছেন আমার বাবার কাছে? আমার বাবা একটা বোকা লোক, আর তার দুর্বল ভালোবাসার সুযোগ নিয়েছেন আপনি। আর বাবাকে যা বুঝিয়েছেন তাই বুঝেছে, কিন্তু আমি এতটা দুর্বল নই, শক্ত হয়ে গেছি। নিজের মনকে প্রতিনিয়ত বুঝিয়েছি মা নেই আমার, মা মরে গেছে, সেই কথা মনকে বুঝাইনি। যাদের মা মরে যায় তারা তো মাকে শ্রদ্ধা করে, কিন্তু আমি আপনাকে শ্রদ্ধা করতে চাই না, ঘৃণা করতে চাই আপনাকে। নিজের মনকে প্রতিনিয়ত বুঝিয়েছি আমার মা অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে আমাকে ফেলে। মনে পড়েনি তার ছেলের কথা, যখন তার ছেলে নিজের হাতে খেতে পারতো না, যখন তার ছেলে একা একা ঘুমাতে পারতো না, যখন তার ছেলে নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতে পারতো না, টিফিন না নিয়ে স্কুলে চলে যেত। স্কুলে গিয়ে সবার মুখে তার মায়ের সম্পর্কে খারাপ খারাপ কথা শুনতো। বাড়িতে ফিরে একা ঘরের এক কোনায় বসে কাঁদতো। কাঁদতে কাঁদতে তার ছেলের যখন শরীর খারাপ হয়ে যেত, তখন আমার মায়ের মনে পড়েনি তার ছেলের কথা। তাহলে আপনি বলুন, সেই মাকে কি করে একটা ছেলে ঘৃণা ছাড়া ভালোবাসতে পারে? সুরভি খুব কাঁদছে। স্পর্শ এলোমেলো পা ফেলে উপরে চলে গেল। রমেশ তাকে ধরে উপরে নিয়ে গেল। কথা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আজ সে বুঝতে পারছে স্পর্শ তার মনের ভিতর কতটা কষ্ট জমিয়ে রেখেছে। কথা চলে যেতে চাইলে সুরভি তাকে পেছন থেকে দাঁড় করালো। সুরভি চোখের পানি মুছে কথার দিকে এগিয়ে গেল। সুরভি কথার দিকে তাকিয়ে বলল, তুমি কে মা? কথা সুরভির দিকে তাকিয়ে বলল, আমি আপনাদের অফিসে জব করি। সুরভি কথার গালে হাত রেখে বলল, তোমার নাম কি? কথা বলল, সানজিদা মাহমুদ। কথা। সুরভি ভুরু কুচকিয়ে বলল, মাহমুদ? কথা সুরভির দিকে তাকিয়ে আছে। কথা মনে মনে বলল, কি সুন্দর এই মহিলা! এত সুন্দর একটা মানুষ কি করে এমন একটা ভুল করতে পারে?
সুরভি কথাকে বলল। কি ভাবছো মা? আমি এত খারাপ মা কেন, তাই না? কথা তিক্ততার হাসি হেসে বলল। মানুষ খারাপ হতে পারে, কিন্তু মায়েরা কখনো খারাপ হয় না। আপনি মানুষ হিসেবে কেমন আমি জানি না, কিন্তু একজন মা হিসেবে অবশ্যই নয়। সেটা আপনার চোখের পানি বলে দিচ্ছে। কিন্তু আপনার এই চোখের পানি আপনার ছেলের কাছে কোনো মূল্য নেই। সন্তান ছাড়া যেমন মায়ের অস্তিত্ব নেই, তেমনি মা ছাড়া একটা সন্তান এই পৃথিবীতে খুবই অসহায়। হয়তো আপনাকে ছাড়া তার পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল, আর সেই পৃথিবীটাই তাকে নিষ্ঠুর করে দিয়েছে। সেটাই স্বাভাবিক। আর তাই সেও আপনার প্রতি কঠিন ব্যবহার করছে, আর তাই সে তার দিক থেকে সঠিক। আর সেই জন্যই প্রতিটা মেয়েরই উচিত মা হওয়ার পর অন্তত তার বাচ্চার কথা ভেবে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া। এই কথা বলে কথা চলে যেতে গিয়েও আবার থেমে গিয়ে সুরভির দিকে ফিরে বলল। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। সুরভি কথার যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিল। অনেক বড় একটা অনুষ্ঠানে সুরভি গান গাইছে। সামনে অনেক টিভি চ্যানেলের সাংবাদিকরা ক্যামেরা ধরে বসে আছে। আহনাফ শাহরিয়ার সহ অনেক বড় বড় টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। আহনাফ শাহরিয়ার এক দৃষ্টিতে মঞ্চে তানপুরা নিয়ে বসা সুরভির দিকে তাকিয়ে আছে। যেমন রূপ তেমনি তার গানের গলা। খুব সুন্দর গান গাইছিল সুরভি। বিয়ে করার জন্য মনে মনে এরকম একটা মেয়েই খুঁজছিল আহনাফ শাহরিয়ার। ছোটবেলায় বাবা মারা গেছে, কিছুদিন আগে মা মারা গেছে আহনাফ শাহরিয়ার। মাকে দেখতেই বড় বোন আদিবা শাহরিয়ার নিউ ইয়র্ক থেকে ছুটে এসেছিলেন। মা মারা যাওয়ার আগে বড় বোনকে নাকি মা দায়িত্ব দিয়ে গেছেন ভাইকে বিয়ে করিয়ে তারপর নিউ ইয়র্ক যেতে। এখন বড় বোন আর দুলাভাই জেদ ধরে বসে আছে, ভাইয়ের বিয়ে না দিয়ে বিদেশ যাবেন না। কিন্তু ওখানে তাদের বাড়ি কাজ সব কিছু পড়ে আছে। নিজের কাছে খারাপ লাগছে আহনাফের, তাই সুরভিকে দেখার পর আর দেরি করেননি। সাথে সাথে খোঁজ লাগিয়ে সুরভির বাড়ির ঠিকানা খুঁজে বের করেছেন। পরের দিনই বোন দুলাভাইকে নিয়ে চলে যান সুরভির বাড়িতে। মধ্যবিত্ত পরিবার, এত বড় নামি দামি টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব ছিল না। ছেলে দেখতেও মাশাল্লাহ সুন্দর। সুরভির পরিবার থেকে অমাত করার কোনো প্রশ্নই ওঠে না, বরং তাদের মনে হচ্ছে তারা যেন হাতে চাঁদ পেয়েছেন। ওই দিনই বিয়ের 3 তারিখ সব ঠিক হয়ে গেল। হঠাৎ করে সবার সামনে সুরভি আহনাফ শাহরিয়ারকে উদ্দেশ্য করে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। সুরভির পরিবারের সবাই একে অপরের মুখের দিকে তাকালো। সবার মুখের সাথে সাথে অন্ধকার নেমে এলো। সুরভি কি বলতে চায় ছেলেকে? সুরভি কি সবকিছু বলে দিবে? যদি বলে দেয় তাহলে এত ভালো একটা সম্বন্ধ যদি ভেঙে যায়? সুরভির ভাই ধমকের সুরে বলল, তোর কি কথা আছে ওনার সাথে? আহনাফের বোন আদিবার সঙ্গে সঙ্গে বলল, না না, ওকে মানা করছেন কেন? ওরা দুজন দুজনের সাথে কথা বলবে, এটা তো ভালো কথা। আদিফা আহনাফের উদ্দেশ্যে বললেন। আহনাফ, তুই যা। আহনাফ শাহরিয়ার আর সুরভি একটা রুমে চলে গেল। রুমে গিয়ে আহনাফ সুরভির দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কিছু বলতে চাও সুরভি? সুরভি মাথা নিচু করে বলল, জি, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আহনাফ শান্ত স্বরে বলল। তুমি আমাকে নিশ্চিন্তে সবকিছু বলতে পারো সুরভি। সুরভি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, আপনি দয়া করে আমাকে বিয়ে করবেন না। আমাকে বিয়ে করলে আপনি সুখী হবেন না। আহনাফ হেসে বলল। কিন্তু আমি যে তোমার মাঝে সুখ খুঁজে পেয়েছি সুরভি। সুরভি এবার মাথা তুলে আহনাফের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। আমার মন প্রাণ সবটুকু জুড়ে শুধু ও আছে। আমি কি করে আপনাকে ভালোবাসবো বলুন? আহনাফ সুরভির চোখে পানি আর মুখের কথা শুনে আহনাফ সবকিছু বুঝে গেল। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পেরেছি, তাহলে আমারই মনে হয় ভুল হয়ে গেছে। তুমি কি ভয়ে তার কথা তোমার পরিবারের কাছে বলতে পারছো না? তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারিনি। ওই সুরভি মাথা নুয়ে বলল, আমার পরিবারের সবাই ওর কথা জানে। ওকে নিয়ে আমার পরিবারের কারোরই কোনো অমত নেই। আর অমত থাকলেও আমি কারো কথা শুনতাম না, ছুটে চলে যেতাম তার কাছে। কিন্তু সে তো আমাকে ছেড়ে চলে গেছে, ধোঁকা দিয়েছে আমায়। আহনাফ ভুরু কুচকিয়ে বলল, কি বলছো? তোমার মতো মেয়েকে কেউ কিভাবে ধোকা দিতে পারে? সুরভি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমাকেই ধোঁকা দিয়েছে। আহনাফ বলল, সে যখন তোমাকে ছেড়ে চলেই গেছে, তাহলে তুমি বিয়ে করতে রাজি না হচ্ছ কেন? সুরভি কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করব না। এভাবেই নিজের জীবনটা পার করে দিব। আর সারা জীবন আশায় থাকবো একটাবার তার সামনাসামনি দাঁড়াতে।
আনাব বলল, কিন্তু এভাবে তো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে সুরভি। তোমার মতো এত সুন্দর আর ভালো একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে, সেটা কি ঠিক হবে? সুরভি বলল, হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি মনে মনে এটাই মেনে নিয়েছি। আনাব বলল, কিন্তু আমি মেনে নিতে পারছি না। আমি তোমাকে সারা জীবন একা থাকতে দিব না সুরভি। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনটা ভরিয়ে দেব, খুব সুখে রাখবো তোমাকে। সুরভি বলল, না, আপনি দয়া করে এই বিয়ে ভেঙে দিয়ে এখান থেকে চলে যান। আনাব বলল, না, আমি যাব না, আর বিয়েও ভাঙবো না। এই বিয়ে হবে। হ্যাঁ, যদি তোমার ভালোবাসা তোমার পাশে থাকতো তাহলে আমি অবশ্যই চলে যেতাম। তোমাদের দুজনের মাঝে আমি কখনোই আসতাম না, কিন্তু তোমার ভালোবাসা তো তোমার পাশে নেই। তাই আমার ভালোবাসা নিয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই। জীবনের কোনো এক সময় তোমার যদি মনে হয় আমার ভালোবাসা তোমাকে বেঁধে রাখতে পারবে না, তাহলে সে বাঁধন ছিন্ন করে তুমি চলে এসো আমাকে ছেড়ে। আমি বাধা দেব না তোমায়, কিন্তু আমাকে একটা সুযোগ দাও আমার ভালোবাসা প্রমাণ করার। এই কথা বলে আনাফ শাহরিয়ার ঘর থেকে বেরিয়ে গেল। কয়েকদিনের মধ্যে ধুমধাম করে বিয়ে হয়ে গেল আনাফ আর সুরভির। খুব ভালোভাবেই কাটছিল তাদের সংসার। আনাফ সুরভিকে খুব ভালোবাসতো, খুব সুখে রাখত। কিন্তু এত কিছুর পরও সুরভি আরিফকে ভুলতে পারল না। ওইদিকে একের পর এক সুরভির নামে চিঠি আসতো আরিফের। শুধু এখন নয়, আরিফ সুইজারল্যান্ড যাওয়ার পরপরই সুরভিকে একের পর এক চিঠি পাঠাতো। কিন্তু আরিফের একটা চিঠিও সুরভির ভাই সুরভির হাতে পৌঁছাতে দেয়নি, কারণ আরিফকে সুরভির ভাইয়ের অপছন্দ ছিল। তার মনে হয়েছিল তার বোন এত সুন্দর, তার বোনের জন্য আরিফের মতো মধ্যবিত্ত পরিবারের চেয়ে অনেক বড়লোক পরিবারে অনায়াসে বিয়ে দিতে পারবে বোনকে। তাই আরিফের সবগুলো চিঠি সুরভির ভাইয়ের কাছে যেত, একটা চিঠিও সুরভির হাতে পৌঁছাতো না। ঠিকই একদিন বড় পরিবার থেকে সুরভির সম্বন্ধ হলো আর বিয়ে দিয়ে দিল বোনের। বোনকে জানতেও দিল না আরিফের চিঠির কথা। প্রায় 2 বছর পর আনাফ আর সুরভির কোল আলো করে স্পর্শ এলো। বাবা গর্ভ করে ছেলের নাম রাখলো আরাফ শাহরিয়ার আর মা রাখলো স্পর্শ। আনাফ খুব ভালো করেই বুঝতে পারত সুরভি কোনোভাবেই আরিফকে ভুলতে পারছে না। আরিফের প্রতি সুরভির ভালোবাসার কাছে আনাফের ভালোবাসা তুচ্ছ ছিল, কিন্তু আনাফ তার সর্বস্ব দিয়ে সুরভিকে ভালোবাসত। স্পর্শের জন্মের 7 বছর কেটে গেল। একদিন সুরভি স্পর্শকে নিয়ে স্কুলে গিয়েছিল। হঠাৎ করেই তার কাছে খবর এলো তার এক বান্ধবী আরিফকে দেশের কোনো এক শপিং মলে দেখেছে। তার মানে আরিফ দেশে ফিরে এসেছে। সুরভি আর মাথা ঠিক রাখতে পারল না। ছেলেকে স্কুলে রেখে একটাবারের জন্য আরিফের মুখোমুখি হতে চাইল। জানতে চাইছিল কেন সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওদিকে আরিফ দেশে এসে খোঁজ নিয়ে জানতে পারল সুরভির বিয়ে হয়ে গেছে। আরিফ মনে মনে ভাবল সে বিদেশে চলে যাওয়ার পর সুরভি হয়তো তাকে ভুলে গেছে, তাই হয়তো এতদিন একটা চিঠিরও জবাব দেয়নি। তারও একটাবার ইচ্ছে হয়েছিল সুরভির মুখোমুখি হয়ে জিজ্ঞেস করার যে কি অপরাধ ছিল তার। সেই তো তাকে বলেছিল বিদেশ যেতে, সেই তো খুব খুশি ছিল আরিফের বিদেশ যাওয়া নিয়ে। এভাবে ছেড়ে যাবে বলে কি তাকে পাঠিয়েছিল বিদেশে? কিন্তু যখন জানতে পারলো সে স্বামী সন্তান নিয়ে খুব সুখে আছে, তখন তার সামনে দাঁড়িয়ে আর তাকে অপরাধী করতে ইচ্ছে হলো না। কিন্তু হঠাৎ করেই একটা ফোন এলো। হ্যাঁ, সুরভির আগের নাম্বার। আর আরিফও দেশে আসার পর তার আগের নাম্বারটা চালু করেছে, আর সেই নাম্বারেই সুরভির ফোন এলো। কোনো এক রেস্টুরেন্টে সুরভি আর আরিফ একে অপরের মুখোমুখি বসে আছে। সুরভি টেবিলে 2 হাত ভাঁজ করে মাথা ফেলে খুব কাঁদছে। আরিফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। দুজন দুজনের কথা শুনে যখন জানতে পারলো এখানে তাদের দুজনের কারোরই কোনো দোষ ছিল না, আর এখনও দুজন দুজনকে ঠিক আগের মতোই ভালোবাসে, তখন ইচ্ছে করছিল সবকিছু ভুলে গিয়ে দূর কোথাও পালিয়ে যেতে, যাতে কেউ তাদের খুঁজে না পায়। কিন্তু আরিফ বাস্তবকে মেনে নিয়ে নিজেকে ঠিক করে নিয়েছিল। মাথা থেকে ছেড়ে ফেলে দিয়েছিল ওই চিন্তা। কিন্তু সুরভি এই ব্যাপারে একেবারে জেদ ধরে বসেছিল। সে তার ভাইকে শিক্ষা দিতে চেয়েছিল কেন তার ভালোবাসাকে এভাবে দূরে ঠেলে দিল। বড় ঘরে বিয়ে দেওয়ার জন্য, তাহলে থাকবে না সে সেই ঘরে। দেখিয়ে দেবে যে সে তার ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। সুরভি অবুঝ হলেও আরিফ পুরোপুরিভাবে সুরভিকে বুঝিয়েছিল যে তার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, তাদের তো কোনো দোষ নেই। কিন্তু সুরভি তাকে বলেছিল হ্যাঁ, তার স্বামীরও দোষ আছে। সে এই বিয়ে করতে রাজি হয়নি, তাহলে কেন বিয়ে করলো তাকে? এখনো তো সে তার স্বামীকে এক বিন্দুও ভালোবাসতে পারেনি, তাহলে কেন থাকবে সে তার কাছে? আর সেই তো বলেছিল জীবনের কোনো এক সময় এসে যদি তার মনে হয় তার ভালোবাসা তাকে আটকে রাখতে পারবে না, তখন সব বাঁধন ছিন্ন করে চলে যেতে পারে সে। হ্যাঁ, সে তাই করবে, সব বাঁধন ছিন্ন করবে। এই সব কিছুর মধ্যে ছেলের জন্য খুব মন খারাপ করছিল, কিন্তু সাথে সাথে ভেবে নিয়েছিল সুরভি আরিফ আর তার বিয়ের পর ছেলেকে তার কাছে এনে রাখবে। আরিফ খুব ভালো মানুষ, তার এতে কোনো আপত্তি থাকবে না, কিন্তু তার জন্য আগে তাদের এক হওয়া দরকার।
আর এই ব্যাপারে সুরভি জেদ ধরে বসেছিল। আরিফ কোনোভাবেই সুরভির কথার সাথে পেরে উঠছিল না। আরিফ শুধু সুরভির ছেলের কথাই ভাবছিল। ছেলেটা মায়ের কাছে আসলে বাবা হারাবে, আর বাবার কাছে থাকলে মা হারাবে। অনেকক্ষণ পর আরিফ সুরভিকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সুরভি বাড়িতে গিয়েছিল ঠিকই, কিন্তু বাড়ির দারোয়ানের হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলেছিল আনাফের হাতে দিতে, আর ড্রাইভারকে বলেছিল স্পর্শকে বাড়ি নিয়ে আসতে। এই কথা বলে একটা রিক্সা নিয়ে কোথায় যেন চলে গেল। স্পর্শ বাড়িতে এসে মাকে দেখতে না পেয়ে খুব কাঁদছে। রমিজ আনাফকে ফোন করে জানাতেই আনাফ সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলো। বাড়িতে ঢোকার সাথে সাথে দারোয়ান আনাফের হাতে সুরভির চিঠিটা ধরিয়ে দেয়। ঘরে গিয়ে চিঠিটা নিজের চোখের সামনে মেলে ধরতে নিজের হাত পা যেন অসাড় হয়ে আসছিল আনাফের। বুক কেঁপে উঠল তার। ছলছল চোখে পুরো চিঠিটা পড়ল। বিয়ের আগে আপনি আমাকে বলেছিলেন জীবনের কোনো এক সময়ে এসে যদি আমি মনে করি আপনার ভালোবাসা আপনাকে আপনার কাছে আটকে রাখতে পারবে না, তখন যেন আমি আপনার সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে যাই। তখন আপনি আটকাবেন না আমাকে। হ্যাঁ, আপনার ভালোবাসা আমাকে আটকাতে পারেনি, কিন্তু এতে আপনার কোনো দোষ নেই, এতে সব দোষ আমার। আপনি আপনার সর্বস্ব দিয়ে আমাকে ভালোবেসেছেন, কিন্তু আমি যে তার থেকে বেশি ভালোবেসেছি আরিফকে, তাই আমি তার কাছে চলে গেলাম। আশা করি আপনি আপনার কথা রাখবেন, আমার খোঁজ করার চেষ্টা করবেন না। আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, দয়া করে ডিভোর্স লেটারে সাইন করে দিবেন। আমার আর আরিফের বিয়ের পর আমি স্পর্শকে আমার কাছে নিয়ে আসব। আপনি ততদিন শুধু স্পর্শকে একটু দেখে রাখবেন। আমি এখনই আমার সঙ্গে ওকে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন আমারই যাওয়ার কোনো জায়গা নেই, তাই এই ভেবে আপনার কাছে আমার ছেলেকে রেখে গেলাম। আমি ওকে নিয়ে আসার পর আপনি অন্য কোথাও বিয়ে করে নেবেন। আপনাকে বিয়ে করার জন্য যে কোনো মেয়েই রাজি থাকবে। সব কিছুর পর শুধু এতটুকু বলবো, আমাকে মাফ করে দিবেন, আর আমি স্পর্শকে নিয়ে না আসা পর্যন্ত বিয়ে করবেন না। দয়া করে আমার স্পর্শের ওপর সৎ মায়ের ছায়া ফেলতে দিবেন না। আমি খুব তাড়াতাড়ি আমার কাছে ওকে নিয়ে আসব। স্পর্শের মা, সুরভি। সুরভির উপর আনাফের খুব অভিমান হয়েছিল। সুরভির খোঁজ করার চেষ্টাও করল না। বিপরীতে সুরভি স্পর্শকে নিয়ে যাবে এই ভেবে স্পর্শকে নিয়ে নিউ ইয়র্কে চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল। যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে সেই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এখন যদি জীবনের থেকে বেশি প্রিয় একমাত্র ছেলেকে হারিয়ে ফেলে, তাহলে মনে হয় বাঁচতেই পারবে না আনাফ। তাই স্পর্শকে নিয়ে নিউ ইয়র্কে চলে যেতে চেয়েছিল। আর তাছাড়া আনাফের চ্যানেল খুব তাড়াতাড়ি শীর্ষ চ্যানেলের তালিকায় চলে যাচ্ছিল, তাই কিছু মানুষ তার পিছু লেগে গিয়েছিল। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে এই ব্যাপারটাকে ইস্যু করে বিভিন্ন টিভি চ্যানেলে তাকে আর সুরভিকে নিয়ে মাতামাতি করে বদনাম করা হচ্ছিল। আনাফের বাইরে মুখ দেখানোই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তাই আনাফ স্পর্শকে নিয়ে দেশ ছেড়ে নিউ ইয়র্কে যাওয়ার জন্য সবকিছু খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে নিচ্ছিল। 7 বছর বয়স ছিল স্পর্শের। দিন রাত স্পর্শ শুধু মা মা করে কাঁদে। আনাফ শাহরিয়ারের কড়া নিষেধ ছিল তিনি বাড়িতে না থাকাকালীন সুরভি বাড়িতে এলে বা ফোন করলে স্পর্শের সাথে দেখা করতে না দিতে বা কথা বলতে না দিতে। আনাফের পুরোপুরি ভয় ছিল স্পর্শ মা পাগল ছেলে ছিল। মাকে দেখলে স্পর্শ চলে যাবে মায়ের সাথে, আর যাবেই তো। এত ছোট একটা বাচ্চা বাবা ছাড়া থাকতে পারে, কিন্তু মা ছাড়া কিভাবে থাকবে? কিন্তু তার মা তো সেই কথা চিন্তা করলো না। হ্যাঁ, বলেছে নিয়ে যাবে ছেলেকে, অন্য কাউকে বাবা বলতে শিখাবে। তার ছেলে অন্য এক পুরুষের কাছে টাকার জন্য হাত পাতবে, তাহলে তাকে কে বাবা বলে ডাকবে? নিজে বেঁচে থেকে নিজের ছেলের মুখে অন্য কাউকে বাবা ডাক কিভাবে সহ্য করবে আনাফ? তার এত টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি রেখে ছেলে কিছু টাকার জন্য অন্য একটা লোকের কাছে হাত পাতবে, আর তার সবকিছু এভাবেই পড়ে থাকবে? কি করে সহ্য করবে সবকিছু? সে তার কিছু ভাবতে পারে না। প্রতিটা রাত স্পর্শ কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। প্রতিদিন স্কুলে গেলে বন্ধুর মায়েরা তাকে দেখে হাসাহাসি করে। এই সব কিছুর মধ্যে স্পর্শ বেড়ে উঠলে সে খারাপ মনোভাব জন্মাবে তার মধ্যে। আনাফ ছেলের স্কুলে যাওয়া বন্ধ করে দিল। এবার বাড়িতে স্পর্শ আরো একা হয়ে গেল। এবার সে আর কাঁদে না, শুধু ঘৃণা করে মাকে। স্কুলের সব গার্জেনরা তাকে কাছে ডেকে জিজ্ঞেস করে, তোমার মা কি তোমার কাছে আসে না? আরেকজন জিজ্ঞেস করে, তুমি কি তোমার মা আর তার প্রেমিকের কাছে চলে যাবে, নাকি বাবার কাছে থেকে যাবে? অন্য একজন জিজ্ঞেস করে, তোমার বাবা মায়ের কি ডিভোর্স হয়ে গেছে? আরেকজন জিজ্ঞেস করে, তোমার আর তার প্রেমিকের কি বিয়ে হয়ে গেছে? সবাই মিলে স্পর্শকে দেখে আফসোসের সুরে বলে,
ইস, কত সুন্দর একটা ছেলে, কত ভালো একটা স্বামী, এত টাকা পয়সা গাড়ি বাড়ি ছেড়ে চলে গেল প্রেমিকের হাত ধরে। এই সব মেয়েরা ভালোবাসার নামে নোংরামি করে। দেখো গিয়ে প্রেমিকের সাথে কদিন ফষ্টি নষ্টি করে 2 দিন পর আবার ফিরে আসবে, আর স্বামীও ছেলের কথা চিন্তা করে মেনে নিবে। এই রকম মেয়েরা মা হওয়ার যোগ্যই না। আল্লাহ যে কেন এই রকম পাপী মেয়েদের মা করেন। এই সব কিছু ছোট্ট স্পর্শ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। এসব কিছু শুনে সে আস্তে আস্তে মায়ের প্রতি ঘৃণা জন্মে গেছে। এখন স্পর্শ আর মায়ের জন্য কাঁদে না। বাড়ি থেকে এক এক করে সব ছবি ভেঙে ফেলেছে, কাপড় চোপড় পুড়িয়ে ফেলেছে, সব জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে। এক ভিক্ষুক এত ভালো ভালো জিনিস ফেলে দিতে দেখে এগিয়ে এসে বলল, এগুলো ফেলে দিচ্ছ কেন? আমাকে দিয়ে দাও। ছোট্ট স্পর্শ বলে ওঠে, এই কথাগুলো একটা পাপী মহিলার, এইগুলো নিলে তোমার পাপ হবে। স্পর্শের কথা শুনে রমিজ আর দারোয়ান অবাক হয়ে গেল। আনাব বাড়িতে আসার পর রমিজ আনাবকে সবকিছু বলল। আনাব চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে, সুরভি, যে ছেলে তোমার জন্য পাগল ছিল সেই ছেলে আজ তোমাকে পাপী মহিলা বলে চিনে। তুমি কেন এমন করলে সুরভি? কি এমন হতো ছেলের মুখের দিকে তাকিয়ে এই সংসারে থেকে গেলে? তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠাবে বলেছিলে, কিন্তু পাঠালে না তো। আমি যে স্পর্শকে নিয়ে চলে যাচ্ছি সুরভি, তোমার ডিভোর্স লেটারে সাইন করতে পারবো না, তবে ভয় পেও না তুমি। আমি স্বামীর অধিকার নিয়ে কখনো তোমার সামনে দাঁড়াবো না। সুরভি চলে যাওয়ার 25 দিন পর আনাফ স্পর্শকে নিয়ে চলে যায় নিউ ইয়র্কে। রমিজ আর দারোয়ানকে বাড়ির দায়িত্ব দিয়ে গেল, আর ম্যানেজারকে দিয়ে গেল অফিসের দায়িত্ব। বড় বড় 2টা নিজস্ব হোটেল আছে, সেই হোটেলগুলো ম্যানেজারকে দায়িত্ব দিয়ে গেল ভালোভাবে দেখাশোনা করার জন্য। আনাফ ম্যানেজারকে বলল সে ওখান থেকে সবকিছু খোঁজ খবর নেবে। আনাফ শাহরিয়া যাওয়ার আগে বাড়ির দারোয়ান আর রমিজ উদ্দিনকে খুব কড়া করে নিষেধ দিয়ে গেল সুরভি আসলে তার কাছে কোনো কিছু না বলতে, আর তার কোনো কথা না শুনতে। অফিস হোটেলেও কড়া নিষেধ করে গেল সুরভির কথা। সকল আত্মীয় স্বজনদেরও অনুরোধ করে বলে গেল সুরভির সাথে কোনো রকম কথা না বলতে। আনাফ স্পর্শকে নিয়ে চলে যাওয়ার 5 দিন পরেই সুরভি এলো বাড়িতে। এই একটা মাস সুরভি তার বান্ধবী ছায়ার বাসায় ছিল। আরিফ, সুরভি আর ছায়া খুব ভালো বন্ধু ছিল। এই 1 মাস আরিফ সুরভিকে বুঝিয়েছে, ছায়াও তাকে বুঝিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হলো না। যখন আরিফ দেখলো সুরভিকে বোঝানো সম্ভব না, তখন সে বাধ্য হয়ে সুরভিকে না জানিয়ে আবার সুইজারল্যান্ড চলে যেতে বাধ্য হলো। আরিফের চোখের সামনে সুরভির ছেলের মুখটা ভেসে উঠত। ছেলেটা কত কষ্ট করছে তার মাকে ছেড়ে। নিজেকে অপরাধী মনে হতো আরিফের। আরিফ বুঝতে পারত সুরভিকে বিয়ে করলে একটা সন্তানের প্রতি অবিচার করা হবে, আর বিয়ের পর ছেলেকে বাবার কাছ থেকে নিয়ে আসলে বাবার প্রতি অবিচার করা হতো। ছোটবেলা থেকে একান্নবর্তী পরিবারে বড় হয়েছে আরিফ। পরিবারের গুরুত্ব সে বুঝে, তাই একটা সুন্দর পরিবার ভেঙে দিয়ে নিজেকে অপরাধী করতে চায়নি। দরকার হলে নিজের সারা জীবন বিয়ে না করে থাকবে, তবুও একটা অবুঝ ছেলেকে কষ্ট দিতে পারবে না। একটা সুন্দর পরিবার ভাঙার অপরাধ করতে পারবে না। আরিফের ইচ্ছে ছিল সুরভিকে বুঝিয়ে শুনিয়ে সে নিজে গিয়ে সুরভিকে আহনাফের হাতে তুলে দেবে, যাতে আহনাফ সুরভিকে ভুল না বুঝে। একটা মাস সুরভি বাড়ির বাইরে ছিল। যে কোনো পুরুষের মনে স্ত্রীর সতীত্ব নিয়ে চিনতে হবে, কিন্তু সুরভি একেবারেই পবিত্র। আরিফের ইচ্ছে ছিল সেই কথা আহনাফকে বুঝিয়ে বলবে, কিন্তু সুরভি তাকে সেই সুযোগ দিল না। সুরভি আহনাফের কাছে ফিরে যেতে চাইল না, তাই বাধ্য হয়েই সুরভিকে এভাবে রেখেই আরিফকে চলে যেতে হলো। যাওয়ার আগে সুরভিকে চিঠি লিখে গেল, সুরভি, আমি চলে যাচ্ছি, আর তার জন্য তুমি আমাকে বাধ্য করলে। আমি সবসময় নিজেকে অপরাধী ভাবতাম। এই কষ্ট আমি আসলে সহ্য করতে পারছিলাম না। তোমার ছেলের মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি এই পাপ করতে পারতাম না। তুমি ভেবো না আমি অন্য কাউকে নিয়ে সুখী হব বলে তোমাকে ছেড়ে পালিয়ে গেছি। আসলে আমি সারা জীবন তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, কিন্তু তুমি সুখী থাকো। তুমি তোমার স্বামী সন্তানদের কাছে ফিরে যাও। আমি জানি আমি দেশে থাকলে তুমি কখনোই তাদের কাছে ফিরে যেতে না, তাই আমি তোমাকে না বলে চলে গেলাম। তোমার স্বামীকে সবকিছু বুঝিয়ে বলো। আশা করি তিনি বুঝবেন, কারণ তুমি বলেছিলে তিনি তোমাকে খুব ভালোবাসেন। ভালোবাসার মানুষ সামনে দাঁড়ালে সবকিছু ভুলে যাবেন। আর সবশেষে তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আমাকে তুমি ক্ষমা করে দিও। আরিফ মাহমুদ। আরিফ চলে গিয়েছে শুনে সুরভি খুব ভেঙে পড়েছিল। তারপর নিজেকে সামলে নিয়ে আনাফের কাছে ফিরে যেতে চাইলেও নিজের মন মানল না। কোন মুখে দাঁড়াবে আনাফের সামনে? সেই মুখ যে আর তার নেই।
লোকটা খুব ভালোবেসেছিল তাকে, কিন্তু সে তার সে ভালোবাসাকে উপেক্ষা করে চলে এসেছে। এখন আর এই মুখ নিয়ে ফিরতে পারবে না তার কাছে, কিন্তু তার ছেলেকে ছাড়া তো সে বাঁচতে পারবে না। ছেলের কথা মনে হতেই ছুটে এলো বাড়ির সামনে, কিন্তু সুরভিকে দেখে দারোয়ান গেট খুলল না। সুরভি বাড়ির ফোনে ফোন করলো, রমিজ ফোন রিসিভ করে সুরভির কণ্ঠ শুনে ফোন রেখে দিল। সুরভি গেটে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আমি এখানে থাকতে আসিনি, তোমরা আমার ছেলেকে দিয়ে দাও, আমি তাকে নিয়ে চলে যাব। একটাবার ওকে দেখতে দাও, কতদিন দেখি না তাকে। একটাবার দেখতে দাও ওই ছোট্ট মুখটা। আমাকে না দেখে মুখটা কি শুকিয়ে গেছে? একটাবার আমার কাছে ফিরিয়ে দাও, আমি ওকে নিয়ে চলে যাব। আমি জানি আমি ওর খুব খারাপ মা, কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি ওকে খুব ভালোবাসি। একটাবার গেট খুলো, একটাবার আমার ছেলেকে দেখতে দাও। কিন্তু কেউ গেট খুলল না, আর বলল না তার ছেলে আর এই বাড়িতে নেই। সুরভি আনাফের অফিসেও গিয়েছে, কিন্তু অফিস থেকেও তাকে কেউ কিছু বলল না। সুরভি হন্যে হয়ে সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরল, কিন্তু কেউ আনাফ আর স্পর্শের বিদেশে চলে যাওয়ার খবর তাকে কিচ্ছু বলতে চাইল না, আর না সুরভির কথা শুনল। কারণ আনাফ শাহরিয়ারে কড়া নিষেধ ছিল সুরভির সাথে কেউ কোনো রকম কথা না বলতে। 20 বছর কেটে গেছে। স্পর্শ ইউসি বার্কলে গ্রাজুয়েট স্কুল অফ জার্নালিজম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় জার্নালিস্ট হয়ে কাজ করছে। এই 20 বছরে আনাফ মাঝে মাঝে জরুরি কাজে বাংলাদেশে আসতো, কিন্তু স্পর্শ দেশে আসেনি। এই 20 বছরে সুরভি শুধু তার ছেলের অপেক্ষায় ছিল। সুরভি জানতে পেরেছিল আনাফ স্পর্শকে নিয়ে নিউ ইয়র্কে চলে গেছে। সুরভি অনেক চেষ্টার পরেও আনাফের সাথে যোগাযোগ করতে পারেনি। সুরভির টক কয়েকদিন পর পরেই আনাফের বাড়িতে গিয়ে খোঁজ নেয় আনাফ বা স্পর্শ ফিরে এসেছে কিনা। 20 বছর পর আনাফ জরুরি কাজে আবারও বাংলাদেশে চলে আসে। আনাফ শাহরিয়ার বাড়িতেই ছিল, আর সেদিনও সুরভি বাড়ির সামনে এসে দারোয়ানকে জিজ্ঞেস করলো, আহনাফ শাহরিয়ার বা স্পর্শ এসেছে কিনা? কিন্তু দারোয়ান কাট কাট গলায় বলল, না। আনাফ শাহরিয়ার বারান্দায় দাঁড়িয়েছিল। সুরভিকে দেখে যেন চমকে ওঠেন তিনি। একই অবস্থা সুরভির, জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা একেবারে শুকনো, আগুন লাগা সৌন্দর্য যেন ফিকে হয়ে গেছে। আনাফ শাহরিয়ার তাচ্ছিলের হাসি হাসল। খুব জানতে ইচ্ছে করছে কেন এই অবস্থা সুরভির। সে কি ভালো নেই? কিন্তু ভালো থাকার জন্যই তো সে তাকে আর তার ছেলেকে ফেলে চলে গিয়েছিল। কিন্তু তার মুখে তো সুখের ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছে না আনাফ। তবে কি সে ভালো নেই? আনাফ শাহরিয়ার এখন আর সুরভিকে কোনো ভয় করে না, কারণ 20 বছর কেটে গেছে। স্পর্শ সুরভির কাছে আর কখনো যাবে না, সে তো তার মায়ের নামই শুনতে চায় না। কিন্তু আনাফ শাহরিয়ার এখনো ঠিক আগের মতোই সুরভিকে ভালোবাসে। তাই ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে একবার জানতে ইচ্ছে করলো সে কেমন আছে। আনাফ উপরকে দারোয়ানকে বলল, সুরভিকে বাড়ির ভিতর ঢুকতে দাও। সুরভিও মাথা উঁচিয়ে উপরে আনাফের দিকে তাকিয়ে আছে। আনাফ শাহরিয়ার নিচে নেমে গেল। সুরভি বাড়ির ভিতরে ঢুকে চারিদিকে তাকিয়ে দেখছে। সে যেমন করে এই সংসারটা সাজিয়েছিল এখনো ঠিক সেই রকমই আছে। আনাফ সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সুরভি আনাফের সামনে দাঁড়িয়ে বলল, এই 20টা বছর যাবৎ কেন এই লুকোচুরি করলেন আমার সাথে? আনাফ সুরভির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার একই অবস্থা সুরভি, তুমি কি ভালো নেই? সুরভি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার ভালো তো আপনি দূরে নিয়েই চলে গেছেন, আমি কি করে ভালো থাকবো বলুন? আনাফ তাচ্ছিলের হাসি হেসে বলল, তুমি তো তাকে ছেড়ে চলে গিয়েছিলে সুরভি। সুরভি জোর গলায় বলল, না, আমি ওকে ছেড়ে যাইনি, আমি ওকে নিয়ে যেতাম আপনার কাছ থেকে, শুধু কিছুদিনের জন্য রেখে গিয়েছিলাম আপনার কাছে। আনাফ বলল, তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম সুরভি? আমি কি নিয়ে বাঁচতাম? তুমি তো তোমার ভালোবাসার মানুষের কাছে ভালো ছিলে, কিন্তু আমি কি নিয়ে ভালো থাকতাম বলো? সুরভি কাঁদতে কাঁদতে বলল, আমি আমার ভালোবাসার মানুষের কাছে ছিলাম না। এই 20টা বছর আমি পুরো একা জীবন কাটিয়েছি, আমার ছেলের জন্য কেঁদেছি। আনাফ ভুরু কুচকে বলল, মানে? সুরভি কাঁদতে কাঁদতে সবকিছু আনাফকে বলল। সবকিছু শুনে আনাফ নিজেও অনুশোচনায় ভুগছে। আনাফ শাহরিয়ারও চোখে পানি ছেড়ে দিয়ে বলল, কি বলছো সুরভি? তুমি এদিকে একা জীবন কাটিয়েছো, আর আমি আর আমার স্পর্শ তোমাকে ঘৃণা করে আমাদের জীবনটাও একা কাটিয়ে দিলাম। সুরভি বলল, আমি ঘৃণা করার যোগ্য, তাই আমাকে ঘৃণা করেছেন, কিন্তু সেই জন্য আমার কোনো দুঃখ নেই। আপনি শুধু আমার স্পর্শকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি ওকে নিয়ে চলে যাব।
আহনাফ সুরভির কাছে গিয়ে তার হাত ধরে বলল, কোথায় যাবে সুরভি? আমি আর তোমাকে কোথাও যেতে দেব না। এমনিতেই 20টা বছর আমাদের তিনজনের জীবন থেকে হারিয়ে গেছে, আর সেটা আমার জন্য। আমি যদি তোমার আর আমার যোগাযোগের পথটা না বন্ধ করতাম, তাহলে হয়তো এই 20টা বছর আমাদের জীবন থেকে হারিয়ে যেত না। সুরভি মাথা নেড়ে বলল, না, আমি আপনার কাছে ফিরে আসতে পারবো না। আমি আপনার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। আমি আপনার কাছে কোন মুখে ফিরে আসবো বলুন? আমার বাকিটা জীবন আমি আমার স্পর্শকে নিয়ে কাটিয়ে দিব। আহনাফ সুরভির গালে হাত রেখে বলল, তুমি এখনো আমার স্ত্রী আছো সুরভি। আমি তোমাকে বলছি, তুমি আমার কাছে থাকবে। আমরা আবার নতুন করে আমাদের স্পর্শকে নিয়ে জীবন শুরু করব। আমরা বাবা মা হয়ে আমাদের ছেলের পাশে থাকলে ওর জীবনটা খুব সুন্দর হবে সুরভি। আমরা বাকিটা জীবন একে অপরের পাশে থেকে কাটিয়ে দিব। আমি তোমাকে আর কোথাও যেতে দিব না সুরভি। তুমি আমাকে ছেড়ে যেও না। সুরভি মুখে দুহাত চেপে ধরে ধুকরে ধুকরে কান্না করে দিল। আহনাফ শাহরিয়ার চোখে পানি ছেড়ে দিয়ে সুরভিকে জড়িয়ে ধরে বলল, কেঁদো না সুরভি। সুরভি কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে কোথায়? ও কেমন হয়েছে দেখতে? আমি ওকে একটু দেখব। আহনাফ শাহরিয়ার তার ফোনে স্পর্শের একটা ছবি বের করে সুরভির হাতে দিল। সুরভি দু চোখ ভরে ছেলেকে দেখে ফোনের স্ক্রিনে হাত বুলালো। ফোনটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার ছেলেকে আমার কাছে এনে দিন। আমি ওকে একটু জড়িয়ে ধরব। আমার বুকটা যে 20টা বছর যাবৎ শূন্য পড়ে আছে। আহনাফ সুরভিকে সান্ত্বনা দিয়ে বলল, আমি তোমার ছেলেকে তোমার কাছে নিয়ে আসবো সুরভি, খুব শীঘ্রই নিয়ে আসবো। আহনাফ শাহরিয়ার স্পর্শকে ফোন করে বলল খুব শীঘ্রই সে যেন দেশে চলে আসে। স্পর্শ জিজ্ঞেস করতে আহনাফ বলল সে চায় তার ছেলে তার চ্যানেলে অফিসে কাজ করুক। স্পর্শ কখনো বাবার কথার খেলাপ করেনি। ছোটবেলা থেকে বাবাকে কষ্ট পেতে দেখেছে, তাই সে সবসময় বাবার কথা মতো চলার চেষ্টা করে। নিজের ধারা সে তার বাবাকে কষ্ট দিতে চায় না। 1 মাস পর স্পর্শ দেশে চলে এলো। বাড়িতে ঢুকে সুরভিকে দেখে তার মাথায় রক্ত উঠে গেল। স্পর্শ সুরভিকে এই বাড়ি থেকে চলে যেতে বলল। আহনাফ সুরভিকে আটকালো। আহনাফ স্পর্শকে জোর গলায় বলল, এটা আমার বাড়ি, আর সুরভি আমার স্ত্রী। আমার স্ত্রী আমার বাড়িতেই থাকবে। স্পর্শ বাবাকে আর কিছু বলল না। সে আবার নিউ ইয়র্কে চলে যেতে চাইলে সবাই তাকে আটকালো। সুরভি স্পর্শর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুই যাস না বাবা, তার জন্য তুই যা বলবি আমি তাই করব। স্পর্শ সুরভির দিক থেকে মুখ ফিরিয়ে বলল, আমি আপনার মুখও দেখতে চাই না। আপনি আমার সামনে আসবেন না। সুরভি আর কিছু বলল না। আহনাফ শাহরিয়ার আর সুরভি মনে মনে ভেবে নিয়েছে স্পর্শ আস্তে আস্তে মাকে মেনে নেবে, কিন্তু স্পর্শ এখনো পর্যন্ত সুরভিকে সহ্য করতে পারে না। 20 বছরের কষ্ট এত সহজে কি করে ভুলে যাবে? কথায় স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যেতেই একটা ছেলে আর একটা মেয়েকে দেখে থেমে গেল। তারা একটা রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেল। কথা মুচকি হেসে সেও ওই রেস্টুরেন্টের সামনে স্কুটি রেখে ভিতরে ঢুকে গেল। কথা তার ক্যামেরা বের করে ওই ছেলে মেয়ে দুজনের একটা ভিডিও নিয়ে তাদের সামনে গিয়ে বলল, খুব ভালো একটা নিউজ জোগাড় করেছি। শাওন আর তুলির গভীর প্রণয় চলছে। এটা হেডলাইন করে ব্রেকিং নিউজ হিসেবে চালিয়ে দেয়া যাবে। শাওন আর তুলি তাকিয়ে দেখে কথা দাঁড়িয়ে আছে। তুলি তো কথাকে দেখে তার ব্যাগ দিয়ে মুখ লুকিয়েছিল। শাওন হেসে এগিয়ে এসে বলল, আরে কথা, তুমি এসো, তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিই। কথা আর শাওন তুলির কাছে এগিয়ে গেল। শাওন তুলিকে দেখিয়ে বলল, ও তুলি, আমার কাজিন। কথা এক চোখ কপালে তুলে বলল, ও খুব ভালো। তো ও তোমার কেমন কাজিন? শাওন বলল, ও আমার আপন খালাতো বোন। কথা তুলির পাশে বসে তার হাত থেকে ব্যাগটা সরিয়ে বলল, আর ও বুঝি তোর খালাতো ভাই? তুলি সঙ্গে সঙ্গে কথাকে জড়িয়ে ধরে বলল, কথা প্লিজ তুই কাউকে কিছু বলিস না, প্লিজ প্লিজ প্লিজ। শাওন অবাক হয়ে গেল। শাওন অন্য একটা চেয়ারে বসে বলল, তোমরা কি একজন একজনকে চেনো? কথা হেসে বলল, জি হ্যাঁ। শাওন মিথ্যে কথা বলায় সে লজ্জা পেয়ে গেল। শাওন হেসে মাথা চুলকালো। তুলি শাওনের উদ্দেশ্যে বলল, কথার মেঝো চাচি আমার খালা, আর তাছাড়া কথা আমার খুব ভালো বন্ধু। কথা হেসে বলল, এবার আসল কথাটা বলুন প্লিজ। শাওন হেসে বলল, বুঝতে পেরেছি, এখন তো তোমার কাছ থেকে আর কিছু লুকানো যাবে না। শাওন তুলির দিকে তাকিয়ে বলল, আমরা একে অপরকে খুব ভালোবাসি। কথা তুলির দিকে তাকাতেই তুলি বলল,
হ্যাঁ, 2 বছর যাবৎ আমাদের এই সম্পর্ক চলছে। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, কিন্তু আমি বাড়িতে শাওনের কথা কিছুতে বলতে পারছি না। বাবা মা শাওনকে মেনে নিবে না। তুলি কথার দিকে তাকিয়ে বলল। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস কথা, বাবা মা কেন শাওনকে মেনে নিবে না। কথা তুলির দিকে তাকিয়ে বলল। তুলি, তোর আর সাজিদ ভাইয়ার বিয়ে নিয়ে তো মেজো কাকি আর তোর বাবা মা কতদিন আশা করে আছে, আর তুই তাদের আশা নষ্ট করে দিবি? তুলি কথার হাতে হাত রেখে বলল। কথা, আমি আমার বাবা মায়ের আশা কখনোই নষ্ট করতে চাইনি। 2 বছর আগ পর্যন্ত আমিও এই বিয়ে নিয়ে খুশি ছিলাম, ভেবেছিলাম বাবা মায়ের খুশিই আমার খুশি। আর তাছাড়া সাজিদ ভাইয়াকে অপছন্দ করার কোনো কারণই ছিল না আমার কাছে। কিন্তু 2 বছর আগে সাজিদ ভাইয়া নিজে আমাকে ফোন করে জোর গলায় বলে সে আমাকে কোনো দিনও বিয়ে করতে পারবে না, সে অন্য কাউকে ভালোবাসে। আর সে কাকে ভালোবাসে সেই কথা নিশ্চয়ই তুই জানিস। কথা তুলির থেকে হাত সরিয়ে নিয়ে বলল। না, আমি জানি না। তুলি উঁচু গলায় বলল। আমাদের সাহায্য করবি না? কথা তুলিকে অনুরোধের সুরে বলল। তুলি, তুই আবার একটু ভেবে দেখ, কাজটা কি ঠিক হবে? তুলি জোর গলায় বলল। হ্যাঁ, ঠিক হবে। বাবা মা যদি ভালোভাবে রাজি না হয় তাহলে আমরা পালিয়ে গিয়েই বিয়ে করব। আর আমাদের এই ব্যাপারে তুই আমাদের সাহায্য করবি। কথা ঢুক গিলে বলল। আমি? শাওন কথাকে বলল। প্লিজ কথা, আমাদের একটু সাহায্য করো। কথা শাওনের দিকে তাকিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, আমি তোদের সাহায্য করব। শাওন আর তুলি দুজনেই খুশি হলো। শাওন একটা রিক্সা ডেকে তুলিকে রিক্সায় তুলে দিল। তুলি চলে যাওয়ার পর কথা শাওনকে বলল। শাওন, তুমি আজ বাইক আনোনি? শাওন বলল। না, আসলে তুলি বাইকে উঠতে চায় না, ওর ভয় হয় আমার বাইকের পেছনে উঠলে কেউ যদি ওকে দেখে ফেলতে পারে। কথা হেসে বলল। আমরা তো একই অফিসে যাব, আর আমার সাথে স্কুটি আছে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। শাওন এক চোখ কপালে তুলে বলল। একটা মেয়ের স্কুটির পেছনে উঠবো? কথা হেসে শাওনের দিকে স্কুটির চাবিটা এগিয়ে দিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্কুটি চালাও, আমি তোমার পেছনে বসি। শাওন হেসে বলল। না, কোনো দরকার নেই, তুমি অফিসে চলে যাও, আমি একটা রিক্সা করে অফিসে চলে যাব। স্পর্শ গাড়ি ড্রাইভ করে অফিসের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই তার চোখ পড়ল কথা আর শাওন একটা রেস্টুরেন্টের সামনে খুব হেসে হেসে কথা বলছে। স্পর্শ তাদের দুজনকে রেস্টুরেন্টের সামনে দেখে অবাক হলো। স্পর্শ গাড়ি থামিয়ে তাদের দিকেই তাকিয়েছে। কথা তার স্কুটি নিয়ে চলে গেল। শাওন ওখানেই দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। স্পর্শ গাড়ি এগিয়ে নিয়ে শাওনের সামনে গিয়ে দাঁড়ালো। শাওনও খুশি হয়ে স্পর্শের গাড়িতে উঠে গেল। শাওন স্পর্শকে বলল। ভালোই হয়েছে ভাই, তোকে পেয়ে গেছি, আজ একটা রিক্সাও পাচ্ছিলাম না। স্পর্শ গাড়ি ড্রাইভ করতে করতে বলল। তুই রেস্টুরেন্টের সামনে কি করছিলি? শাওন আমতা আমতা করে বলল। আরে রেস্টুরেন্টের সামনে দেখে একটু কফি খেতে ইচ্ছে হলো, তাই রেস্টুরেন্টে ঢুকে একটু কফি খেয়ে নিলাম। স্পর্শ আবারও বলল। তো একাই কফি খেলি নাকি কেউ সাথে ছিল? শাওন হেসে বলল। আরে সাথে আবার কে থাকবে, আমি একাই বসে কফি খেয়েছি। শাওন স্পর্শকে মিথ্যে বলায় স্পর্শ তিক্ততার হাসি হেসে বলল। একা কফি খাওয়ার জন্য তো রেস্টুরেন্টে ঢোকা ঠিক হয়নি। অফিসেই তো ক্যান্টিন ছিল, ওইখানে যে কারো সাথে বসেই তুই কফি খেতে পারতি। নাকি অফিস ক্যান্টিনে তোর প্রাইভেসি রক্ষা করা জরুরি ছিল? শাওন বলল। কি বলছিস, আমার আবার কিসের প্রাইভেসি? স্পর্শ তিক্ততার হাসি হাসলো। অফিসে গিয়ে স্পর্শ কথাকে তার রুমে ডেকে নিল। কথা স্পর্শের রুমে ঢুকে একটা ফাইল তার দিকে এগিয়ে দিয়ে বলল। আমি নতুন একটা প্রতিবেদন তৈরি করেছি, আশা করি আপনার পছন্দ হবে, একটু দেখে নিন। স্পর্শ কথার হাত থেকে ফাইলটা নিয়ে সেটা খুলে দেখতে লাগলো। স্পর্শ ফাইলের দিকে চোখ রেখেই বলল। আজ সকালের কফিটা কেমন ছিল কথা? কথা হঠাৎ করে স্পর্শের এরকম কথায় ভুরু কুচকিয়ে বলল। কফি? স্পর্শ ফাইলটা বন্ধ করে কথার দিকে তাকিয়ে বলল। কেন আজ সকালে কফি খাওনি? কথা বলল। হ্যাঁ খেয়েছি তো। স্পর্শ বলল। কোথায় খেলে? রেস্টুরেন্টে? কথা ভুরু কুচকিয়ে বলল। রেস্টুরেন্টে খাবো কেন? স্পর্শ হেসে বলল। আসলে আমি সিসি ক্যামেরা চেক করে দেখলাম তুমি প্রতিদিনের থেকে আজ একটু লেট করে অফিসে এসেছো, তাই ভাবলাম বাড়িতে মনে হয় আজ কফি খাওয়া হয়নি, তাই হয়তো বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে কফি খেয়ে এসেছো, তাই না? কথা ঠোঁট বাঁকিয়ে বলল।
না, আমি বাড়ি থেকেই কফি খেয়ে এসেছি, কোনো রেস্টুরেন্ট থেকে নয়। স্পর্শ কথার দিকে তাকিয়ে এক চোখ কপালে তুলে সন্দেহভাজন হাসি হেসে বলল। শিওর? কথা বুঝতে পারছে না আজ মিস্টার স্পর্শ কফি নিয়ে পড়লো কেন। কথা স্পর্শের কথায় আশ্চর্য হয়ে বলল। হ্যাঁ। স্পর্শ কথার দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বলল। আউট। কথা অবাক হয়ে বড় বড় চোখ করে বলল। কি? স্পর্শ দাঁতে দাঁত চেপে উচ্চস্বরে বলল। আউট। কথা একটা বড় নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে স্পর্শের রুম থেকে বেরিয়ে গেল। কথা চলে যাওয়ার পর স্পর্শ তার চেয়ারে গা এলিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল। মিথ্যে বললে আমায়, দুজনেই মিথ্যে বললে। কথা তার ডেস্কে গিয়ে ফাইলটা টেবিলে ছুঁড়ে মারল। মনে হচ্ছে স্পর্শের সব রাগ ফাইলটার উপর ছাড়ছে। সবাই কথার দিকে তাকিয়ে আছে। ওইদিকে স্পর্শও তার রুম থেকে কথার দিকে তাকিয়ে আছে। শাওন আর রিমি তাদের ডেস্ক থেকে উঠে কথার ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায়। শাওন ভুরু কুচকে কথার চেয়ারের পাশে দাঁড়িয়ে বলল। কি হয়েছে কথা? কথা দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে বলল। মানে আমি বুঝলাম না, একটা মানুষের মুড মুহূর্তে কিভাবে চেঞ্জ হয়ে যায়। উনি কি সুস্থ নাকি অসুস্থ? আমার তো মনে হয় উনি পুরোপুরি অসুস্থ। রিমি আর শাওন একে অপরের দিকে তাকিয়ে হাসল। রিমি কথাকে বলল। ওর কথা বাদ দাও, চলো আমরা ক্যান্টিন থেকে কফি খেয়ে আসি। শাওনও কথাকে বলল। হ্যাঁ কথা, চলো। কাজের ফাঁকে একটু সময় ব্রেক দেওয়া যাক। কথা স্পর্শের কথা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে তাদের সাথে চলে গেল। স্পর্শ তাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সাজিদ বরাবর ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো, তাই এইচএসসি পরীক্ষার পর থেকে লেগে পড়ে বিদেশে স্কলারশিপের জন্য। ল্যাপটপে সারাক্ষণে ইন্টারনেট ঘাঁটতো কিভাবে কি করা যায়। তার হাতের ল্যাপটপটাও আরিফ মাহমুদের দেওয়া ছিল। হঠাৎ করে একদিন সাজিদের স্বপ্ন সত্যি করে খবর এলো সে স্কলারশিপে জার্মানিতে পড়াশোনার সুযোগ পেয়েছে। বাড়ির সবাই এই খবরে খুব খুশি। রাতে সাজিদ বাবা মায়ের ঘরে গিয়ে তার বাবা আজিম মাহমুদকে টাকার কথা বলতেই আজিম মাহমুদের মাথায় আকাশ ভেঙে পড়ল। আজিম মাহমুদ সাজিদকে বলল। সাজিদ, তুই তো স্কলারশিপে বিদেশ যাচ্ছিস, তাহলে টাকা লাগবে কেন? সাজিদ বাবার কথা শুনে বলল। বাবা, আমি তো পুরোপুরি ফুল ফ্রি স্কলারশিপ পাইনি, আমাকে অর্ধেক টাকা বহন করতে হবে। আজিম মাহমুদ মুখটা মলিন করে বলল। কিন্তু আমি অর্ধেক খরচ তোকে কিভাবে দিব বাবা? আমার কাছে তো ওই টাকাটাও নেই। তুই বিদেশে যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে দে বাবা। সাজিদ মাথা নুইয়ে নিল। সাজিদের মা সায়রা বেগম ছেলেকে ধরে বললেন। কি বলছো তুমি? আমি জানি আমার ছেলের স্বপ্ন বিদেশে পড়াশোনা করা আর ওখানেই জব করা। জীবনে তো কিছুই করিনি ওর জন্য, আর আজ ওর জন্য এইটুকু করতে পারবো না? আজিম মাহমুদ নরম স্বরে বলল। সায়রা, তুমি তো সবকিছু জানো, তাহলে কেন এত অবুঝ হচ্ছ? আমার কি করার আছে তুমি বলো। সায়রা দাঁতে দাঁত চেপে বলল। তুমি তোমার বাবার কাছে যাও, ওনাকে গিয়ে বলো টাকার ব্যবস্থা করতে। আজিম মাহমুদ আর সাজিদ দুজনেই অবাক হয়ে সায়রা বেগমের দিকে তাকালো। সাজিদ মায়ের কাছে গিয়ে বলল। মা, এসব তুমি কি বলছো? দাদু এতগুলো টাকা কোথা থেকে পাবে? সায়রা বলল। সেটা আমি কি করে বলবো? তোর বাবাকে বল, তোর দাদুকে গিয়ে বলুক টাকার ব্যবস্থা করতে। আজিম মাহমুদ মুখ ফিরিয়ে বলল। বাবার কাছে এত টাকা নেই আমি জানি, আমি বাবার কাছে কিচ্ছু বলতে পারবো না। সায়রা বলল। ঠিক আছে, তাহলে আমি গিয়েই বলছি। সাজিদ আর আজিম মাহমুদ দুজন দুজনের দিকে তাকালো। তারপর দুজনেই সায়রা বেগমের পিছু পিছু ড্রয়িং রুমে চলে গেল। সায়রা বেগম ড্রয়িং রুমে গিয়ে চিৎকার করে সবাইকে ডাকলো। সায়রা বেগমের বাজখাই গলা শুনে সবাই সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে হাজির হলো। সায়রা বেগম জমির মাহমুদের সামনে গিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল। বাবা, আমার ছেলে বিদেশে যেতে টাকা লাগবে, আপনি ওর বিদেশে যাওয়ার টাকার ব্যবস্থা করুন। সায়রা বেগমের অন্যরকম সুর শুনে জমির মাহমুদও কঠিন গলায় বলল। আমার কাছে কোনো টাকা নেই, সেটা তোমরা সবাই জানো। আমি কোথা থেকে টাকার ব্যবস্থা করব? সায়রা বেগম এবার চিৎকার করে বলল। কেন আপনার কাছে টাকা নেই? আপনার ভালো মানুষ ছেলেটা তো ব্যবসার সব টাকা আপনার কাছেই এনে দেয়, আপনি সেই টাকা কি করেন? সায়রা বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত জমির মাহমুদের সাথে এভাবে কেউ কথা বলেনি। সাজিদ এগিয়ে এসে মাকে থামতে বলল। জমির সাহেব তীক্ষ্ণ হাসি হেসে বলল। তুমি আমার কাছে টাকার হিসাব চাইছো?
সায়রা বলল। হ্যাঁ? জমির সাহেব বলল। কেন? সায়রা বেগম আবারও চিৎকার করে বলল। কারণ এই সংসারে আমি আর আমার স্বামী দিনের পর দিন গাধার মতো খেটে যাচ্ছি। নিজের ছেলেদের জন্য একটা টাকাও ও ভবিষ্যৎ করতে পারিনি। আর যদি আপনি আপনার বাড়ি আর ব্যবসা নিজের ছেলেদের মধ্যে ভাগ করে দিতেন তাহলে আমরা নিশ্চয় কিছু করতে পারতাম। কিন্তু আপনি আপনার এই একান্নবর্তী পরিবারকে এক রাখতে গিয়ে আমাদের সবার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছেন। ছেলের বউয়ের এরকম কথা শুনে জমির মাহমুদ শান্ত গলায় বললেন। তোমাদের ছেলেমেয়েদের জন্য আমার যতটুকু করার আমি ঠিক ততটুকুই করেছি। সবাইকে পড়াশোনা করেছি আর বাকিদেরও করাবো, কিন্তু বিদেশে পড়াশোনা বা পড়াশোনার পর আমি তাদের পিছনে একটা টাকাও খরচ করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। তোমার ছেলেকে বলো দেশে থেকে পড়াশোনা করতে, যত টাকা লাগে আমি দেবো। আর পড়াশোনার পর যদি কোনো চাকরি বাকরি না পায় তাহলে আমার ব্যবসা আছে, বাবাদের মতো সেই ব্যবসা চালাবে। আমার দৌড় এতটুকু পর্যন্তই। আমার মনে হয় না এরপরেও ও তোমার কোনো কথা থাকতে পারে। সাজিদ দাদুর কাছে এগিয়ে গিয়ে বলল। দাদু, তুমি মায়ের কথায় কান দিও না। আমার বিদেশে যাওয়ার ব্যাপারে তুমি টেনশন করো না। আসলে আমারই ভুল। আমি মনে করেছিলাম বাবার কাছে টাকা আছে, আর সেই জন্যই আমি বাবার কাছে টাকা চাইতে গিয়েছিলাম। যদি বাবার কাছেও টাকা না থাকে তাহলে আমিও বিদেশে যাব না। সায়রা কঠিন গলায় বলল। তোর বাবার কাছে কি করে টাকা থাকবে সাজিদ? তোর বাবা আর তোর কাকু তো ব্যবসার সব টাকা তার বাবার হাতে তুলে দেয়, নিজেদের জন্য কিছুই রাখেনি। আর তোর দাদু তো বিশাল বড় এক বাড়ি বানিয়েছে। এই বাড়ি আর ওই ছোট ব্যবসা ছাড়া নাকি ওনার আর কিছুই নেই। তাহলে ওনার কি এখন উচিত নয় এই বাড়িটা ছেলেদের ভাগ করে দেওয়া? এই বাড়িটা বিক্রি করেও তো আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে পারি। এত বড় বাড়ি তো আমার দরকার নেই। সায়রা বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। কিন্তু জমির মাহমুদ হুঙ্কার ছেড়ে বললেন। এত বড় বাড়ি যদি কারো দরকার না হয় তাহলে সে আমার বাড়ি ছেড়ে চলে যেতে পারে। এটা আমার বাড়ি, আমি জীবিত থাকতে এই বাড়ির মালিক শুধু আমি। আর দ্বিতীয়বার আমার বাড়ি বিক্রির কথা যেন কারো মুখে না শুনি। আর এর অনর্থ যদি হয় তাহলে সে আমার মরার পরে এই বাড়ির ভাগ পাবে না। এই কথা বলে জমির মাহমুদ তার ঘরে চলে গেল। সায়রা বেগমও শ্বশুরের এই কথা শুনে চুপ করে গেল। সাজিদ ও মায়ের উপর রাগ করে ঘরে চলে গেল। ওই দিন আর কেউ কোনো কথা বাড়ায়নি। পরদিন ঘুম থেকে উঠেই সায়রা বোনের বাসায় চলে গেল। বোনের বাসা খুব একটা দূরে ছিল না, একই পাড়ায় দুই বোনের বাসা। সায়রা বোন সাইমা বেগমের স্বামী বড় ব্যবসায়ী ছিল, তাই টাকা পয়সার অভাব ছিল না। সাইমা বেগম আর খালেদ সাহেবের দুই মেয়ে তুলি আর মিলি, তাদের কোনো ছেলে নেই। সায়রা বেগম কাঁদতে কাঁদতে বোন আর দুলাভাইয়ের কাছে সবকিছু বলল আর সাজিদের জন্য টাকা চাইল। সায়রা টাকা চাওয়াতে সাইমা আর তার স্বামী একে অপরের দিকে তাকালো। সায়রা কিছু একটা বুঝতে পেরে বলল। আপা দুলাভাই, তোমরা কেন চিন্তা করছো? আমার সাজিদ বিদেশে পড়াশোনা শেষ করে ওখানেই সেটেল হয়ে যাবে। আর তখন তোমাদের বড় মেয়ে তুলির সাথে ওর বিয়ে দিয়ে দিব। তোমাদের মেয়েকে নিয়ে আবার সাজিদ বিদেশে চলে যাবে। আর আমার মনে হয় আমার সাজিদকে তোমরা খুব পছন্দ করো। আমার সাজিদের থেকে আর কোনো ভালো ছেলে হয় বলো? সাইমা বোনকে বলল। কিন্তু সাজিদ যদি তুলিকে বিয়ে করতে রাজি না হয়? সায়রা বলল। তোমরা চিন্তা করো না, আমি যা বলবো আমার সাজিদ তাই করবে। শুধু এখন ওকে বা ওর বাবাকে কিছু জানানো যাবে না। আমি ওদেরকে বলবো তোমরা এমনিতেই টাকাটা দিয়েছো। সাইমার খালেদ সাহেবও রাজি হয়ে টাকা দিয়ে দিল, কারণ তারাও সাজিদকে খুব পছন্দ করে। সাজিদের মতো ভালো ছেলে আজকের দিনে পাওয়া অনেক কষ্টকর। আর তার উপর যদি সাজিদ বিদেশে তাদের মেয়েকে নিয়ে সেটেল হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ওইদিকে বিদেশ থেকে আরিফ মাহমুদ সবকিছু শুনে সাজিদের জন্য টাকা দিতে চাইলে সায়রা বেগম কাট গলায় টাকা নিবে না বলে নিষেধ করলো আর বলল, তোমাদের 3 ভাইয়ের টাকা ছাড়াই আমি আমার ছেলেকে বিদেশে পড়ানোর জন্য পাঠাবো। সায়রা বেগম সাজিদ সহ বাড়ির সবাইকে বলেছে তার বোন আর দুলাভাই এই টাকাটা ধার হিসেবে তাকে দিয়েছে। সাজিদ তো মাকে কথা দিয়েছে সে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে তার পড়াশোনা চালিয়ে যাবে। পড়াশোনা শেষ করে একটা ভালো জব করে তার খালামণির সব টাকা পরিশোধ করে দিবে। সাজিদ বিদেশে যাওয়ার সময় কথা এসএসসি পরীক্ষা দিয়ে নতুন কলেজে ভর্তি হয়েছে। সাজিদের ছোটবেলা থেকেই কথার প্রতি অন্যরকম মায়া কাজ করত। আস্তে আস্তে সেই মায়া ভালোবাসায় রূপান্তর হয়েছে।
কিন্তু সাজিদ তার ভালোবাসার কথা সহ কাউকে বুঝতে দেয়নি। নিজের মধ্যে লুকিয়ে রেখেছে তার যত্নে গড়া ভালোবাসা। কাল সাজিদের ফ্লাইট। সাজিদের খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার আগে কথার সাথে একটু আলাদা হয়ে কথা বলতে, যাওয়ার আগে মন ভরে কথার চাঁদ মুখটা দেখতে। সাজিদ কথাকে ফোন করলো। কথা, আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আয় না প্লিজ। মাথাটা খুব ধরেছে, ঘুমোতে পারছি না। না ঘুমালে আবার কাল সকালে উঠতে পারবো না। ফোনের ওপাশ থেকে কথা বলল। ঠিক আছে, নিয়ে আসছি। সাজিদ তৎক্ষণাৎ বলল, ছাদে নিয়ে আয়। এই কথা বলে সাজিদ ফোন রেখে দিল। কথা সাজিদের জন্য কফি বানিয়ে ছাদে চলে গেল। কথা ছাদে গিয়ে দেখে সাজিদ আকাশের দিকে তাকিয়ে আছে। কথা পেছন থেকে ডাকতে সাজিদ ঘুরে দাঁড়ালো। কথা কফির মগটা সাজিদের দিকে এগিয়ে দিয়ে বলল, ছাদে দাঁড়িয়ে আকাশ দেখলে ঘুম আসবে কি করে? সাজিদ কথার দিকে তাকিয়ে বলল, চাঁদ দেখার জন্য ছাদে দাঁড়িয়ে আছি। কথা আকাশের দিকে তাকিয়ে বলল, কোথায় চাঁদ? আজ তো আকাশে চাঁদ ওঠেনি। সাজিদ হেসে আবারও আকাশের দিকে তাকিয়ে বলল, ঠিকই বলেছিস, আকাশে চাঁদ ওঠেনি, কিন্তু আমার আকাশে চাঁদ অনেক আগেই উঠেছে। আর সেই চাঁদকে দেখার জন্যই দাঁড়িয়ে আছি। এতদিন তো এই চাঁদে কোনো গ্রহণ লাগতো দেখিনি আমি। খুব পাহাড়ায় রেখেছিলাম আমার চাঁদ মুখটাকে, কিন্তু এখন ভয় হচ্ছে এই চাঁদ মুখে না জানি গ্রহণ লেগে যায়। কথা ভুরু কুচকে একটু মুচকি হেসে বলল, কোন চাঁদমুখো সাজিদ ভাইয়া? আমাদের ছাদ থেকে কি তোমার সেই চাঁদমুখোটাকে দেখতে পাওয়া যায়? সাজিদ হেসে বলল, তাকে দেখা লাগে না কথা। আমার মনের চোখ দিয়ে আমি সব সময় তাকে দেখি, সে সব সময় আমার সামনে থাকে। কথা হেসে বলল, তুমি আমাকে তোমার সেই চাঁদমুখের দায়িত্ব দিয়ে যেতে পারো। আমি তোমার হয়ে সেই চাঁদমুখের উপর নজর রাখবো, যাতে সেই চাঁদমুখে কোনো গ্রহণ না লাগে। সাজিদ হেসে বলল, হ্যাঁ, তোকেই সেই চাঁদ মুখের যত্ন নিতে হবে। আমি ফিরে আসা পর্যন্ত সেই চাঁদ মুখের দায়িত্ব তোর। পারবি না চাঁদ মুখের পাহারা দিতে? কথা জোর গলায় বলল, হ্যাঁ, অবশ্যই পারবো। আর তাছাড়া আমি তো কয়েকদিন পর জার্নালিস্ট হয়ে যাব, তখন কাজটা আরো সহজ হয়ে যাবে। সাজিদ কথার দিকে তাকিয়ে বলল, জার্নালিস্ট হওয়া তোর খুব শখ, তাই না? কথা বলল, হ্যাঁ, তুমি তো জানোই, আবার জিজ্ঞেস করছো কেন? সাজিদ কথার দিকে তাকিয়েই বলল, তুই পারবি তো কথা? তোকে নিয়ে যে আমার অনেক ভয় হয়। কথা মুখ ভেঙচি কেটে বলল, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে ভয় পাও। এত ভয়ের কিছু নেই, আমি নিজেকে খুব ভালোভাবেই প্রোটেক্ট করতে পারবো। সাজিদ বলল, কথা, তুই পড়াশোনাটা ভালো করে কর, তারপর আমি তোর স্কলারশিপের জন্য চেষ্টা করব, আর আমার কাছে তোকে নিয়ে যাব। কথা নাছরবান্দা হয়ে বলল, না, আমার তোমার মতো এত ভালো পড়াশোনা করার দরকার নেই, আর আমার বিদেশে যাওয়ারও ইচ্ছে নেই। আমি এইচএসসি শেষ করে অনার্সের পাশাপাশি প্রেস ইনস্টিটিউট থেকে কোর্স করে নিব, তারপর একটা বড় নিউজ চ্যানেলে জার্নালিস্টের চাকরি করব। তুমি দেখে নিও। সাজিদ হেসে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু নিজের খেয়াল অবশ্যই রাখতে হবে। এই রাস্তায় কিন্তু অনেক রিস্ক। আমি তোকে নিয়ে ওখানে চিন্তায় থাকবো। কথা হেসে সাজিদকে বলল, তুমি কোনো চিন্তা করো না সাজিদ ভাইয়া, তোমরা আমার পাশে থেকো। তুমি, দাদু ভাইয়া আর ছোট কাকু আমার শোক। তোমরা আমার পাশে থাকলে আমি কোনো কিছুতেই ভয় করি না। সাজিদ হাসল। সাজিদ কথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা সাজিদকে বলল, তুমি তোমার চাঁদ মুখটার ঠিকানা আমাকে দিয়ে যাও সাজিদ ভাইয়া, আমি ওর খেয়াল রাখবো। সাজিদ হেসে বলল, তুই এখন যা কথা, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। কথা হেসে বলল, বুঝতে পেরেছি, তুমি আমাকে তার পরিচয় বলতে চাচ্ছ না। বললে কোনো ক্ষতি হতো না, বরং তোমার লাভই হতো। ঠিক আছে, কারো লাভ যদি কেউ না বোঝে তাহলে আমার কিছুই করার নেই। এই কথা বলে কথা সাজিদকে মুখ ভেঙচি কেটে চলে গেল। সাজিদ কথার যাওয়ার দিকে তাকিয়ে হাসল। সাজিদ মনে মনে বলল, তুই তো আমার সেই চাঁদ মুখ কথা। তোকে ভালো রাখার জন্যই আমার এই সব আয়োজন। আমি জানি বড় কাকুর ইচ্ছে তোকে বিদেশে থাকা ছেলের কাছে বিয়ে দিবে, আর সেই জন্যই আমি বিদেশ যাচ্ছি, যাতে বড় কাকু আমার হাতে তোকে তুলে দিতে কোনো আপত্তি না করতে পারে। আমি ফিরে না আসা পর্যন্ত তুই তোর খেয়াল রাখিস কথা। আমি ফিরে এসে তোকে সঙ্গে করে নিয়ে যাব। এর মাঝখানে তুই তোর শখ মিটিয়ে নে। আমি দূরে থেকেও তোর পাশে থাকবো, কিন্তু আমি যখন ফিরে আসব তখন তোকে সারা জীবনের জন্য আমার পাশে চাইব। আর সেদিন তুই কিন্তু কোনো আপত্তি করতে পারবি না। আমি তোকে সেই সুযোগই দিব না। মুহূর্তেই সাজিদের চোখ ছলছল করে উঠল।
পরের দিনই সাজিদ সবার থেকে বিদায় নিয়ে বিদেশের মাটিতে পাড়ি জমালো। 5 বছর পর সাজিদ পড়াশোনা শেষ করে জার্মানিতে একটা কোম্পানিতে জব করে। তার ইনকামও খুব ভালো, মাসে মাসে দেশে টাকা পাঠায়, কিন্তু সায়রা বেগম ছেলের পাঠানো টাকা একটাও আজিম মাহমুদকে ছুতে দেয় না। আজিম মাহমুদেরও সেই টাকার প্রতি কোনো আগ্রহ নেই। একদিন সাজিদের খালা সাইমা তার ছোট বোন সায়রা আর তার স্বামী আজিম মাহমুদকে তার বাড়িতে ডাকলেন। সাইমার খালেদ সাহেব সায়রা আর আজিম মাহমুদকে বলল সাজিদ আর তুলির বিয়েটা সেরে ফেলতে। যেহেতু সাজিদ বিদেশে আছে, তাই আপাতত ফোনে ইসলামিকভাবে তাদের বিয়েটা সেরে ফেলা হোক, তারপর সাজিদ দেশে আসলে আইনিভাবে আবার বিয়ে সম্পন্ন করা হবে। সায়রাও তাদের কথায় রাজি। আজিম মাহমুদ কোনো কিছুই বুঝতে পারছে না, কারণ আজিম মাহমুদ এখনো পর্যন্ত কিছুই জানে না। তারা তিনজন আজিম মাহমুদকে সবকিছু বোঝানোর পর আজিম মাহমুদ মনে মনে স্ত্রীর উপর খুব ক্ষিপ্ত হলো। আজিম মাহমুদ বলল, আমি এ ব্যাপারে আগে থেকে কিছুই জানি না, তাই আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। তবে সাজিদ যদি এই বিয়েতে রাজি থাকে তো ভালো, আর সাজিদ যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে আমি ছেলেকে কোনো রকম জোর করতে পারবো না, কারণ বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই ব্যাপারটা আমি সম্পূর্ণটা সাজিদের উপর ছেড়ে দিতে চাই। কিন্তু সায়রা বোন আর দুলাভাইকে পুরোপুরি আশ্বাস দেয় যে তার ছেলে তার কথা শুনবে আর সে তুলিকেই বিয়ে করবে। বাড়িতে গিয়ে আজিম মাহমুদ আর সায়রা সবাইকে এই বিষয়টা জানালে এই বিষয়ে কেউ কোনো আপত্তি করেনি, কারণ তাদের ছেলের ব্যাপারে তারা ভালো বুঝবে। কিন্তু সমস্যা বাঁধলো যখন সাজিদকে সম্পূর্ণ বিষয়টা জানানো হলো। তখন সাজিদ বিদেশ থেকে ফোনে তার মায়ের উপর প্রচণ্ড ক্ষেপে গেল। সাজিদ ফোনে তার মাকে বলল, মা, আমি তো প্রতি মাসে তোমাকে টাকা পাঠাতাম। আমি এতদিনে যে টাকা পাঠিয়েছি সেই টাকা খালামনির টাকা পরিশোধ করে দিও, আরও অনেক টাকা থেকে যায়। তাহলে তুমি কেন খালামনির টাকা দাওনি? আর এত টাকা তুমি কি করেছো? সায়রা শান্ত কণ্ঠে বলল, সব টাকা আছে বাবা, আমি সব টাকা ব্যাংকে জমিয়ে রেখেছি, আর সেই টাকা দিয়ে আমি বাড়ি কিনবো। আমি এই বাড়িতে আর থাকবো না। আমি তোদের নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, কারণ আমাকে এই বাড়ি থেকে একদিন চলে যেতে হবে বলা হয়েছিল। সেই কথা আমার আজও মনে আছে। বাড়ির সবাই এখানেই ছিল। সাজিদ তার মায়ের সাথে ড্রয়িং রুমে ফোনের লাউড স্পিকারে সবার সামনেই কথা বলছিল, আর সায়রা তার শ্বশুর সহ সবার সামনে বাড়ি কেনার কথা বলল। সাজিদ মায়ের কথা শুনে বলল, মা, তুমি কি বলছো? আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? ব্যাংকে যে টাকা আছে তুমি তার থেকে খালামনির টাকা দিয়ে দাও মা। সায়রা কঠিন গলায় বলল, না, আমি ব্যাংকের একটা টাকাও ছোবো না, আর তোর খালামণি তো টাকা নিবেই না, কারণ আমি তোদের থেকে টাকা নেওয়ার সময় তাকে কথা দিয়েছিলাম আমি তোর সাথে তাদের মেয়ের বিয়ে দিব, আর সেই জন্যই তারা আমাকে টাকাটা দিয়েছিল। সাজিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কিন্তু তুমি তো আমাকে সেই কথা বলনি মা। তুমি বলেছিলে খালামণি তোমাকে টাকাটা ধার দিয়েছে। তুমি তো একবারও বলনি তুমি তোমার ছেলেকে বিক্রি করে দিয়েছো। সায়রা ছেলের কথা শুনে বলল, তুই এভাবে কেন ভাবছিস বাবা? তোর তো বিয়ে করতেই হবে, আর তুলি খুব ভালো আর সুন্দরী একটা মেয়ে। সাজিদ ক্ষিপ্ত হয়ে বলল, মা, তুলি ভালো মেয়ে, সে ব্যাপারে কোনো কথা হচ্ছে না। আমি বিয়ে করলে টাকা নিব কেন? আর তুলি যত ভালো মেয়েই হোক, আমি তুলিকে বিয়ে করতে পারবো না। সায়রা চিন্তিত হয়ে বলল, কিন্তু কেন? সাজিদ জোর গলায় বলল, মা, আমি কথাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। সাজিদের এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কথাও সবার সঙ্গে ড্রয়িং রুমে ছিল। সাজিদের এই কথা শুনে সে পুরো স্তব্ধ হয়ে গেছে। বাড়ির সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সাজিদ ফোনে আবারও বলল, আমি জানি এখানে দাদু সহ বাড়ির সবাই আছে, আর আমি সবার সামনেই বলছি আমি কথাকে খুব ভালোবাসি, আর আমি কথাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আর আমি জানি দাদু আমাকে এই বিষয়ে পুরোপুরি সাপোর্ট করবে। সায়রা ক্ষিপ্ত হয়ে ছেলেকে বলল, এই কথার মানে কি? তোদের মধ্যে কি কোনো সম্পর্ক চলছিল? সায়রার এই কথা শুনে কথার চোখ ছলছল করে উঠল। সাজিদ তার মাকে বলল, মা, আমাদের মধ্যে কোনো সম্পর্ক চলছিল না। এই কথাটা সম্পূর্ণ আমার একার কথা। এই বিষয়ে কথা কোনো কিছুই জানে না। তুমি কথাকে শুধু শুধু কেন কোনো রকম দোষারোপ করবে না। দোষ যদি থেকে থাকে তাহলে সম্পূর্ণটাই তোমার ছেলের দোষ, আর তোমার ছেলে এই দোষের জন্য কোনোদিনও আফসোস করবে না, কারণ তোমার ছেলে কথাকে খুব ভালোবাসে। কথার সঙ্গে সঙ্গে ড্রয়িং রুম থেকে দৌড়ে উপরে তার রুমে চলে গেল। সায়রা কঠিন গলায় বলল,
কিন্তু আমি এই বিয়ে কোনো দিনও মেনে নিব না। সাজিদ হেসে বলল, আমি সেটা খুব ভালো করেই জানি। যেখানে তুমি তোমার ছেলের সুখকে বিক্রি করে দিতে পারো, সেখানে তুমি তোমার ছেলের সুখ কী করে খুঁজে পাবে? কিন্তু আমি আমার সুখকে বিক্রি করব না মা। তোমার টাকা তোমার ব্যাংকেই থাকুক, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিব না। তুমি ফোনটা বাবাকে দাও। আজিম মাহমুদ এগিয়ে এসে সায়রার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল। বলো বাবা। সাজিদ ফোনে বাবাকে বলল, বাবা তুমি খালামণির সাথে কথা বলে আমাকে জানিও। খালামণি যদি তার এতদিনের টাকার লাভও চায় তাতেও আমি দিতে প্রস্তুত, কিন্তু আমি ওনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি খালামণির কাছে মায়ের কথার জন্য ক্ষমা চেয়ে নিও, আর কিছুদিনের সময় চেয়ে নিও। আমি পরের মাস থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তুমি একটু একটু করে খালামণিকে সেই টাকা পরিশোধ করে দিও, আর বাড়ির সবার কাছ থেকে নিজের পুত্রবধূ হিসেবে কথাকে চেয়ে নিও বাবা। আমি খালামণির টাকা পরিশোধ করে খুব শীঘ্রই বাড়িতে চলে আসব, আর পরের বার কথাকে সঙ্গে করে বিদেশের মাটিতে পা রাখবো। আজিম মাহমুদ হেসে ছেলেকে বলল, না বাবা, শুধু তোর খালামণি টাকা পরিশোধ করলে হবে না, বিয়ের জন্যও তো টাকা জমাতে হবে, তাই না? মনে রাখিস, আমাদের বংশের একমাত্র মেয়ের বিয়ে, তার পুরো শরীর স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিতে হবে। সাজিদ ওপাশ থেকে হেসে বলল, তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমাদের বংশের একমাত্র মেয়ের কোনো রকম আফসোস আমি অপূর্ণ রাখবো না। ছেলে আর স্বামীর কথা শুনে সায়রা বেগম রেগে আগুন হয়ে যাচ্ছে। একমাত্র আজিম মাহমুদ, জমির মাহমুদ আর রাহেলা বেগমের মুখে হাসি ছাড়া সবাই চুপ। কথার বাবা মা ভাই সবাই সায়রাকে নিয়ে চিন্তিত, কারণ তারা জানে সায়রা এই বিয়েতে কোনোদিনও রাজি হবে না, তাই তারাও এই বিয়ে নিয়ে খুশি হতে পারল না। সাজিদ ফোন রাখার পরেই সায়রা কথার নামে অনেক কিছু বলতে লাগলো। সায়রা বেগমের ধারণা সাজিদ বিদেশে যাওয়ার পর কথার বাবা মা কথাকে সাজিদের পিছনে লেলিয়ে দিয়েছে। তার কথাও সাজিদের সাথে ফোনে কথা বলে তাকে হাত করে নিয়েছে। সাজিদ আর কথার ফোনে সবসময় কথা হতো, কিন্তু সাজিদ তার ভালোবাসা কখনোই কথাকে বুঝতে দেয়নি। তাদের মধ্যে ফ্যামিলি, কথার পড়াশুনো, সাজিদের জব, এইসব নিয়েই তাদের মধ্যে কথা হতো। কথা কোনোদিন বুঝতেও পারেনি সাজিদ তাকে ভালোবাসে। নিজের বোনের সম্পর্কে খারাপ কথা শুনে সাজ্জাদ তেলে বেগুনে জ্বলে উঠল। সে সায়রা বেগমের দিকে আঙুল তুলে বলল, আমার বোনের নামে আর একটা খারাপ কথা বললে আমি ভুলে যাব তুমি সম্পর্কে আমার চাচি হও। নিজের মেয়ের ব্যাপারে সায়রা বেগমের মুখে খারাপ কথা শুনে আকরাম মাহমুদ কথাকে ড্রয়িং রুমে ডাকলো। কথার সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে চলে এলো। আকরাম মাহমুদ কঠিন গলায় কথাকে বলল, আজকের পর থেকে কথা যেন আর কোনো দিনও সাজিদের সাথে ফোনে কথা না বলে। কথার এমনিতেও আজকের পর থেকে সাজিদের সাথে কথা বলার ইচ্ছে চলে গিয়েছিল, কারণ সায়রা বেগমের সবগুলো কথাই সে উপর থেকে শুনছিল। তাকে দোষী করে তার বাবা মাকেও অপমান করছিল সায়রা। আকরাম মাহমুদ সাজ্জাদকে বলল কথার ফোন থেকে সাজিদের সব কানেক্ট ব্লক করে দিতে। সাজ্জাদ বাবাকে বলল, বাবা তুমি কথার সাথে এভাবে কথা বলছো কেন? আমার বোনের এখানে কোনো দোষ নেই। আকরাম মাহমুদ সাজ্জাদকে বলল, আমি জানি আমার মেয়ের কোনো দোষ নেই, কিন্তু এই ব্যাপারে আমার মেয়েকে পুরোপুরি দোষ দেওয়া হচ্ছে। তুই এক্ষুনি বাড়ির সবার সামনে সাজিদ আর কথার ফোনের সব কানেক্ট বন্ধ কর। আকরাম মাহমুদ সায়রার সামনে গিয়ে বলল, তুমি কোনো ভয় পেও না সায়রা, তোমার ছেলের কথায় আমি আমার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দিব না। আমার মেয়ের জন্য ছেলের অভাব হবে না, সেটা তুমিও খুব ভালো করেই জানো। তাই এই বিষয়ে আর কোনো অশান্তি করো না।